অনুপ্রভাকে নিয়ে বাড়িতে ফিরল সাহিত্য। বাড়িতে বিশেষ কেউ নেই। দুজনে সিঁড়ির দিকে যেতেই আলিয়া হাওলাদার এগিয়ে এলেন। ব্যস্ত গলায় বলে উঠলেন, এই মেয়ের প্রেমে এত অন্ধ হয়ে গেছিস যে বাড়ির বাকি সবাইকে ভুলে গিয়েছিস? সব ভুলে গিয়েছিস? কতবার করে কল করা হয়েছে, তবুও রিসিভ করিসনি কেন? সাহিত্য অনুপ্রভাকে ইশারা করে উপরে যেতে বলে আলিয়া হাওলাদারের দিকে ফিরে তাকালো। শান্ত স্বরেই বলল, এতবার কল করা হয়েছে কেন? তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে, বাড়ির সবাই ওখানেই গেছে। আমি ঘুম থেকে উঠে বাড়িতে কাউকে না দেখে ভাবিকে কল দিলাম, তারপর জানলাম। আমি এখন বের হচ্ছি, তুই কি যাবি আমার সাথে? চারিদিকের এত চিন্তা আর ভালো লাগছে না আমার। মেয়ের কোনো খবর নেই সকাল থেকে, ফোনটাও ধরছে না। এখন আবার ভাইয়ের অ্যাক্সিডেন্ট, না জানি আল্লাহ কি কি পরীক্ষা নেবেন। আলিয়া হাওলাদারের কথায় আটকে উঠল সাহিত্য। সে বাবার নাম্বার থেকে কল আসায় ভেবেছিল আবার সেই এক কথা বলার জন্য কল করেছে, কিন্তু এমন কিছু হবে সেটা সে কিছুতেই বুঝতে পারেনি। আলিয়া হাওলাদারের কথা শুনে মাঝ সিঁড়িতেই দাঁড়িয়ে গেল অনুপ্রভা। বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সাহিত্যকেও চিন্তিত দেখালো। ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, কি বলছেন? কোন হাসপাতাল এখন বাবা? আমি এখনই যাব। অনুপ্রভা শুকনো ঢোক গিলে সাহিত্যকে উদ্দেশ্য করে বলল, আমিও যাব। আলিয়া হাওলাদার অনুপ্রভাকে কিছু বলবেন তার আগে সাহিত্য বলে উঠল, আর কোনো ঝামেলা চাচ্ছি না আমি, তাড়াতাড়ি চলুন, তুমিও এসো। শেষের কথা অনুপ্রভাকে উদ্দেশ্য করে বলেই বাইরের দিকে রওনা দিল সাহিত্য। অল্প কিছু সময়ের মধ্যে সবাই হাসপাতালে পৌঁছে গেল। সেখানে বাড়ির সবাই উপস্থিত। সেখানে করিডোরের বেঞ্চে বসে সমানে কেঁদে চলেছেন নীলুফা বেগম। শাওলিন বেগম নিজেও কাঁদো কাঁদো হয়ে পাশে বসে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন বড়জাকে। শামসুল হাওলাদার ও মাহির কেবিনের বাইরে পায়চারি করছে। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। অনুপ্রভা গিয়ে নীলুফা বেগমের আরেক পাশে বসল। আলগোছে হাতখানা ধরতেই ডুকরে কেঁদে উঠলেন তিনি। ভয় খারাপ লাগায় নিজের চোখেও পানি চলে এলো অনুপ্রভার। মনে প্রশ্ন জাগলো, বড় ধরনের কিছু হয়নি তো ওনার? সাহিত্যকে দেখে এক প্রকার ছুটে এলো মাহির। ভাঙা গলায় বলল, বড় বাবার অবস্থা অনেক খারাপ সাহিত্য। আমার ফোনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বলে ওনার ফোন দিয়ে তোকে কল করেছিলাম, তুই রিসিভ করলি না। সাহিত্য শুকনো ঢোক গিলে মাহিরের দিকে তাকালো। একবার নাক টেনে চোখ মুখ মুছে জিজ্ঞেস করলো, কিভাবে হলো এসব? বাড়ি ফেরার জন্য শোরুম থেকে বের হয়েছিল, বাইক নিয়ে বের হয়েছিলেন। সামনেই জ্যাম বেঁধেছিল। গাড়ি নিয়ে একপাশে দাঁড়াতেই হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি বড় বাবাকে ক্রস করতে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। প্রচণ্ড আঘাত লেগেছে। রাস্তায় রক্ত গিয়েছে অনেক, রক্তের প্রয়োজন। আমি এক ব্যাগ দিয়ে মাত্র বের হলাম, আরও এক ব্যাগ প্রয়োজন, কিন্তু কিছুতেই অ্যারেঞ্জ হচ্ছে না। আমি কয়েকজনকে কল করেছি, দেখি কি হয়। সাহিত্য ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে গেল। মায়ের পায়ের কাছে গিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ল সে। মায়ের পায়ের সাথে মাথা ঠেকিয়ে বলল, তোমাদের জন্য ছেলে হিসেবে কিছুই করতে পারিনি আম্মা, তবে বাবাকেও এভাবে চলে যেতে দেব না। আমি খারাপ ছেলে হয়েছি তো কি হয়েছে, আমার সাথেই তার মানিয়ে নিতে হবে। আমার সাথে আরও অনেক বছর থাকতে হবে। আমি কথা শুনি না বলে রাগ করে চলে যাবে? নো ওয়ে, আমি তাকে কিছুতেই পালাতে দেব না। নীলুফা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর বাবার কিছু হবে না তাই না? মানুষটা এবারের মতো বেঁচে যাবে বল? লোকটা যতই জেদি হোক, ভালো একটা স্বামী সে। আমি এক আল্লাহর ওপর তার কাছে আমার এত সুন্দর জীবনের জন্য কৃতজ্ঞ। তার কিছু হবে না, দেখিস, কিচ্ছু হবে না। সাহিত্য ওপর নিচ মাথা নেড়ে বলল, কিছু হবে না বাবার, কিচ্ছু হবে না। উঠে দাঁড়ালো সাহিত্য। এখন বসে হাই হুতাশ করার সময় নেই। বাবাকে বাঁচাতে হলে এখন আল্লাহর কাছে প্রার্থনা আর রক্তের অধিক প্রয়োজন। সাহিত্য ছোটাছুটি আর এখানে ওখানে ফোন করে রক্তের খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়ল।
একজনের কাছে কল করে জানতে পারলো সে রক্ত দিতে পারবে, কিন্তু এখন কিছুটা দূরে আছে এবং হাসপাতালে পৌঁছানোর মতো টাকা বা গাড়ি তার কাছে নেই। সাহিত্য কোনো কিছু না ভেবে নিজেই কিছু টাকা পাঠিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলল। এক জায়গায় কথা বলে চুপ থাকা বুদ্ধিমানের কাজ হবে না ভেবে সে আরও কয়েকজনের সাথে যোগাযোগ করলো। অনুপ্রভা চারদিকে রক্তের জন্য ছোটাছুটি দেখে নীলুফা বেগমের দিকে চাইলো। নরম গলায় জিজ্ঞেস করলো, খালামণি, ওনার রক্তের গ্রুপ কোনটা? নীলুফা বেগমের আগে শাওলিন বেগম জবাব দিলেন, ও পজিটিভ। কিঞ্চিত হাসি বোধহয় দেখা গেল অনুপ্রভার মুখে। স্বস্তির শ্বাস ফেলে বলল, আমি যদি রক্ত দিই কোনো সমস্যা হবে? আপনাদের বা আঙ্কেলের পরে জানলে কি কোনো সমস্যা হতে পারে? যদি সম্ভব হয় তাহলে না জানালে হবে না। আলিয়া হাওলাদার বলে উঠলেন, রক্তের ব্যবস্থা হচ্ছে, আপনার দিয়ে নাম কামাতে হবে না। এখন রক্ত দিয়ে ভাইয়ের কাছে ভালো হতে চাইছেন, তাই না? ধুরন্ধর মেয়ে কোথাকার। সাহিত্য বাইরের দিকে যাচ্ছিল। অনুপ্রভার কথা শুনে দাঁড়িয়ে যেতেই আলিয়া হাওলাদারের কথাও কানে এলো। অনুপ্রভার কথায় এত বিপদে খানিক স্বস্তি পেলেও ফুপুর কথায় মেজাজ বিগড়ে গেল তার। এগিয়ে এসে মাকে উদ্দেশ্য করে বলল, মা, তোমার ননদকে চুপ করতে বলো। পাবলিক প্লেসে কিছু বললে কিন্তু লজ্জায় মুখ লুকাতে পারবে না। আমি কিন্তু মানুষজন দেখব না বলে দিচ্ছি। আমার ধৈর্যের পরীক্ষা নিতে নিষেধ করো। আলিয়া হাওলাদার সহসা বলে উঠলেন, এই মেয়ে তোর মাথা এমন করে খেয়েছে যে কোনটা উপকার আর কোনটা লোক দেখানো সেটা বুঝতে পারছিস না তুই। সাহিত্য কড়া গলায় বলল, আমি আপনার মুখ থেকে একটা শব্দও শুনতে চাই না, নইলে আমি এমন কিছু বলে দেব যেটা আপনার সহ্য করতে পারবেন না। শাওলিন বেগম এবার বলে উঠলেন, শোনো আলিয়া, আমার বোনের মেয়েকে তুমি যে রকম জঘন্য কথা বলো তার এক ভাগও যদি আমি তোমার মেয়েকে বলতাম তাহলে আমি নিজেও খারাপভাবে হয়ে যেতাম। তোমার কথাগুলো শুধু সহ্য করে যাই আমি। অনুকে আমি নিজে এনেছিলাম এ বাড়িতে, আমি নিজেই ওর জন্য লড়তে পারি না। অসহায় লাগে আমার মেয়েটার জন্য। শুধু তোমার মেয়ে সাহিত্যকে পাচ্ছে না বলে তাকে তুমি এভাবে বলতে পারো না। এমন নয় যে সাহিত্য আর সারার সম্পর্ক ছিল, অনু এসে সেটা ভেঙে গেছে। আল্লাহ যার ভাগ্যে যাকে লিখে রেখেছে সে তাকেই পাবে। আমাদের কারসাজি বা বাড়াবাড়ি এখানে টিকবে না। আর অনু যদি লোক দেখানো কাজ করতে হয় তাহলে গায়ের রক্ত দিয়ে কেন সেটা করতে হবে? লোক দেখানো কাজ কি অভাব পড়েছে নাকি? মাহির পরিবেশ শান্ত করতে এগিয়ে এলো। শামসুল হাওলাদার নিজেই ছেলেকে পাঠালেন আর দূর থেকেই ধমকের সুরে বললেন, আহ, থামবি তোরা? এটা কি বাড়ি পেয়েছিস নাকি? মাহির এসে অনুপ্রভাকে জিজ্ঞেস করলো, বড় বাবার রক্তের গ্রুপ আর তোমারটা একই? অনুপ্রভা উপনিস মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ। রক্ত দিতে পারবে? দিয়েছ কখনো? হ্যাঁ, দিয়েছি। এখানে আসার পর শুধু দেয়া হয়নি। সাহিত্য অনুপ্রভার বিষয়টা নিশ্চিত করতে ফের শুধালো, তুমি দিতে পারবে এখন? ঠিক বলছো তো? শরীর ঠিকঠাক? অনুপ্রভা আশ্বস্ত স্বরে জানালো, অবশ্যই। সাহিত্য তৎক্ষণাৎ অনুপ্রভার হাত ধরল। অনুপ্রভার চোখ জোড়া এক নজরে সবাইকে দেখে নিল। আলিয়া হাওলাদার বিস্ফোরিত চোখে দুজনের হাতের দিকে চেয়ে আছে। অনুপ্রভা সাহিত্যের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই সাহিত্য আরও শক্ত করে হাতটা ধরে কঠোর গলায় বলে উঠল, চলো। রাত 9টার দিকে কয়েকজন বাড়ি ফিরল। নীলুফা বেগম হাসপাতালেই থেকে গেছেন। ডাক্তার জানিয়েছেন কবির হাওলাদার কিছুটা ভালো আছেন। তাকে নিয়ে যতটা ভয় ছিল এখন সেটা অনেকটাই কমে এসেছে। হয়তো কয়েকদিন গেলে বাড়িতেও খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। সাহিত্য বাড়ির সবাইকে সাথে নিয়ে হাসপাতালের থেকে বেরিয়েছিল। সবাইকে বাড়িতে রেখে মায়ের জন্য খাবার নিয়ে সে আবার হাসপাতালে ফিরবে। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ঢুকতেই আরেক প্রকার চমক আচ্ছাদিত করল সবাইকে। সামনে দাঁড়ানো দুজন ব্যক্তির ওপর সবার নজর। বাড়িতে সবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে কাব্য এবং সারা। মেয়েকে সকাল থেকে দেখতে পায়নি আলিয়া হাওলাদার। বাড়িতে ঢুকেই মেয়েকে দেখে দ্রুত পায়ে মেয়ের দিকে এগিয়ে এলেন তিনি। জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি সারাদিন? ফোন কেন ধরিসনি? এদিকে কি হয়েছে জানিস কিছু? তোর বড় মামা অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি আছে। আমরা সবাই ওখান থেকে আসছি। সারা কাব্যর দিকে একবার চাইল। পরক্ষণে সবাইকে এক নজরে দেখে মায়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল,
আম্মা, আমরা বিয়ে করেছি। বাড়ির সবাই চোখ জোড়া বড় বড় করে সারা আর কাব্যর দিকে চাইল। আলিয়া হাওলাদার যেন আকাশ থেকে পড়লেন। তিনি সারাক্ষণ ভাবতে ব্যস্ত কিভাবে ভাইয়ের ছেলের সাথে নিজের মেয়েকে বিয়ে দেওয়া যায়, আর মেয়ে অন্য কাউকে সাথে করে নিয়ে এসে জানাচ্ছে সে বিয়ে করেছে, তাও আবার এতিম গরিব একটা ছেলেকে বিয়ে করে তার সামনে এসেছে। আলিয়া হাওলাদার মেয়ের দিকে অবাক দৃষ্টিতে চাইলেন, আমতা আমতা করে শুধালেন, তুই তুই মিথ্যে বলছিস তাই না? তুই কিভাবে একদিন গায়েব থেকে এভাবে কাউকে নিয়ে এসে এসব বলতে পারিস? আমি সত্যি বলছি। তোর তো সাহিত্যর সাথে। মাকে কথা শেষ করতে না দিয়ে সারা পুনরায় বলে উঠল, আম্মা, অতীত নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কাব্যকে বিয়ে করেছি আমি। আমার মনে হয়েছে সে আমার জন্য পারফেক্ট। শামসুল হাওলাদার এতক্ষণে কথা বললেন। সারাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোমার একদিনের মধ্যে মনে হলো যে কাব্য তোমার জন্য পারফেক্ট? আমি অনেক ভেবেছি, যেটা নিয়ে অনেক দিন ভেবেও পাইনি, সেটার আশায় আমার থাকতে ইচ্ছে করেনি। আমার মনে হয়েছে আমি কাব্যের সাথে ভালো থাকবো। দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। আলিয়া হাওলাদার এসে মেয়েকে একটা ধাক্কা দিলেন। কর্কশ গলায় বললেন, বেরিয়ে যা এই বাড়ি থেকে। তোর মতো মেয়েকে আমি এই বাড়িতে কিছুতেই দেখতে চাই না। তুই এখন তোর এই বরকে নিয়ে বেরিয়ে যাবি। কখনো আসবি না এই বাড়িতে। এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ তোর জন্য। সারা আশ্চর্য হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা? কিসের আম্মা? কিসের আম্মা? হ্যাঁ, যাকে তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবি, বের হয়ে যা এক্ষুনি। এখানে তোর কোনো জায়গা নেই। শামসুল হাওলাদার পরিবেশ শান্ত করতে বললেন, থামো সবাই। ভাইকে সুস্থ হয়ে বাসায় ফিরতে দাও, তারপর যা সিদ্ধান্ত নেওয়া যাবে। এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আলিয়া, নিজের ঘরে যা। এখানে ঝামেলা করিস না। মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে, এখানে তার অধিকার আছে। বাড়ির সবাই আমরা মানব নাকি মানব না সেটা পরের কথা। এখন আপাতত কোনো ঝগড়া নয়। সবাই যে যার ঘরে যাও, রাত অনেক হয়ে যাচ্ছে। মাহির নিজের রুমে যেতে যেতে সাহিত্যকে উদ্দেশ্য করে বলে উঠল, সাহিত্য, যা ফ্রেশ হয়ে নে, তোর আবার হাসপাতালে ফিরতে হবে। সাহিত্য মাহিরের কথায় হ্যাঁ মিলিয়ে অনুপ্রভাকে ইশারায় প্রস্থান করতে বলে নিজেও চলে গেল। বাবার অসুস্থতায় যে বিপদ তৈরি হয়েছে সেটা ছাড়া আলাদা কোনো সমস্যায় নিজেকে জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। সাহিত্য, অনুপ্রভা, আলিয়া হাওলাদার, শামসুল হাওলাদার, শাওলিন বেগম একে একে সবাই যার যার রুমে চলে গেলেন। সবাই চলে যাচ্ছিল, তখন নিজের চলা থামিয়ে দিয়েছিল মাহির। সবাই চলে যেতেই কাব্যের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কিরে শালা, আমার ফুফাতো বোনের সাথে তোর প্রেম কবে হলো? বিয়ে অবধি চলে গেছিস, আর কত কি দেখতে হবে। কাব্য এবার সারার দিকে তাকিয়ে আবার মাহিরের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, লাল শাড়ি পরে মেয়েটা ফোন করে বিয়ের কথা বলল, জানালো তখনই তাকে বিয়ে করতে হবে। আমি তার কথা ফেলতে পারিনি। তার মানে লাল শাড়ি পরে কেউ বিয়ের কথা বললে বিয়ে করতে রাজি হয়ে যাবি? কাব্য আলগোচে সারার হাতখানা ধরল, মৃদু গলায় বলল, বিয়ের আগে কেউ বলেনি, তাই বলতে পারছি না যে কেউ লাল শাড়ি পরে বিয়ের কথা বললে বিয়ে করতাম কি না। আর এখন তো আমি বিবাহিত পুরুষ। কবির হাওলাদার আগের চেয়ে কিছুটা সুস্থ, তবে বাড়ি নিয়ে যাওয়ার পারমিশন এখনও মেলেনি। নীলুফা বেগম সারা দিন রাত এক করে স্বামীর সেবা করছেন। অন্যদিকে সাহিত্য কাজে ব্যস্ত হয়ে পড়লেও কিছুক্ষণ পর পর সময় বের করে মাকে কল করে বাবার খোঁজ খবর নিচ্ছে এবং বাবাকে দেখতে আসছে। কোনো প্রয়োজনে কল করলে নিজে আসতে না পারলে মাহিরকে পাঠিয়ে দিচ্ছে। অনুপ্রভা গতকালই মেডিকেলে ভর্তি হয়েছে, প্রক্রিয়া চলছিল, গতকালই সেটা সম্পূর্ণ হয়েছে। অনুপ্রভা নিজের চাপও এবার বেড়েছে। নিজের দায়িত্ব নিজেরই নিতে হবে। অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজের প্রপোজাল সে আগে থেকে পেলেও কোনোটাই কাজ করেনি, তবে এবার থেকে আর সে বসে থাকা উচিত নয় বলে টুকটাক কাজ শুরু করেছে। অনুপ্রভা নিজেও প্রতিদিন একবার করে হাসপাতালে এসে কবির হাওলাদারকে দেখতে। আজ সাহিত্যের অফ ডে, বাবাকে নিয়ে
যেতে হবে বলে হাসপাতালে এসেছে। সে একা আসেনি, অনুপ্রভাও এসেছে তার সাথে। কবির হাওলাদারকে রাতে রিলিজ করেছে, তাই সকাল সকাল বাড়ি থেকে বের হচ্ছিল সাহিত্য। অনুপ্রভা পেছন থেকে ডেকে দাঁড় করিয়ে বলল, আপনি হাসপাতালে যাচ্ছেন? হ্যাঁ। মাহিরও যাবে, বাবাকে আনতে যাচ্ছি। আমি যাব, 2 মিনিট অপেক্ষা করুন, এক্ষুনি আসছি। সাহিত্য নিজেও আর না করেনি। বাবার অসুস্থতা, কাজের ব্যস্ততায় অনুপ্রভাকে সময়ও দিতে পারছে না সে। অনুপ্রভা নিজে থেকে যেতে চাওয়ায় সে আর না করতে পারেনি। দুজনে একসাথে কবির হাওলাদারকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে। সাহিত্য অনুপ্রভাকে নিয়ে সরাসরি কবির হাওলাদারের কেবিনে প্রবেশ করলো। ভেতরে নার্স শেষবারের মতো চেক আপ করে নিচ্ছে। নীলুফা বেগম প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ছেলেকে আর অনুপ্রভাকে দেখে কবির হাওলাদারের দিকে তাকালেন উনি। কবির হাওলাদার যে মেয়েটিকে নিজের ছেলের জন্য অপছন্দ করতে শুরু করেছেন, সেই মেয়েটা যে রক্ত দিয়ে কতটা সাহায্য করেছে সেটা এখনও তাকে জানানো হয়নি। অনুপ্রভা যে কয়েকবার এখানে এসেছে, প্রতিবারই তিনি মুখ ঘুরিয়ে থেকেছেন। অনুপ্রভা চলে গেলে বারবার নীলুফা বেগমকে রুষ্ট হয়ে বলেছেন, ওই মেয়ে বাড়ি থেকে এখনও যায়নি কেন? এখানে কেন আসে? আসতে নিষেধ করে দিতে পারো না? আজ যখন দুজন একসাথে এসেছে, অনুপ্রভাকে নিয়ে যেন একটু বেশি ভয় পাচ্ছেন নীলুফা বেগম। কবির হাওলাদার বেডে হেলান দিয়ে বসে নার্সের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। দরজায় ছেলের সাথে হুট করে অপছন্দের তালিকায় অবস্থান করা মেয়েকে দেখতে পেয়ে মুখটা কালো হয়ে গেল কবির হাওলাদারের। মুখ গোমরা করে বললেন, এই মেয়ের জন্য বাড়িতে অশান্তি এখনও শেষ হয়নি? আমি তোমাকে তার ধারে কাছেও যেতে নিষেধ করেছি, আর তুমি তাকে সাথে নিয়ে আমার কাছে এসেছো? জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে তোমার? সাহিত্য বাবার কথা গায়ে মাখল না। বাবার অসুস্থতার কথা মাথায় আছে তার, সুতরাং বাবার কথায় রাগ না করে মৃদু হেসে বলল, এই মেয়েকে সহ্য হচ্ছে না আপনার? তাহলে তো নিজেকেও সহ্য হওয়ার কথা নয়। মানে? শরীরে একই রক্ত বইছে কি না? মানে? গলা খাকারি দিয়ে ইশারায় সাহিত্যকে থামতে বলল অনুপ্রভা। নার্স চলে গেলে নীলুফা বেগম বললেন, সব এবার বাদ দিয়ে বাসায় চলো তো, কতদিন বাড়িতে নেই আমরা। কবির হাওলাদার কিছু বলবেন, কিন্তু নীলুফা বেগম বাধা দিলেন, কিছু বলতে দিলেন না। এক প্রকার ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন তাকে। কবির হাওলাদারও বাধ্য পুরুষের মতো চুপ হয়ে গেলেন। অনুপ্রভা নীলুফা বেগমের কাছে এসে দাঁড়াতেই বাইরে থেকে একজন নার্স এসে দরজা খুলে বলে উঠল, এখানে সাহিত্য নামে কে আছেন? সাহিত্য পেছন ঘুরে তাকালো, আন্তরিকতার সাথে জানালো, আমি সাহিত্য। কিছু বলবেন? নার্সটি এদিক ওদিক চেয়ে সাহিত্যকে উদ্দেশ্য করে বলল, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি একটু আমার সাথে আসতে পারবেন? কোনো সমস্যা? আপনি এলেই বুঝতে পারবেন, দয়া করে একটু আসুন। তুমি আমার সাথে থাকো, আমি এখনই আসছি। সাহিত্য অনুপ্রভার উদ্দেশ্যে কথাটা বলেই বেরিয়ে গেল নার্সের সাথে। সাহিত্য বেরিয়ে যেতেই কবির হাওলাদার অনুপ্রভার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার ছেলের জীবন থেকে কেন চলে যাচ্ছ না বলো তো? অনুপ্রভা কিছু না বলে মাথা নিচু করে রইল। সাহিত্যর জীবন থেকে সে চলে যেতে পারবে না কখনো, কিন্তু বাড়ি সবার চোখের সামনে থেকে তো যেতে পারত, কিন্তু সাহিত্য যেতে দেয়নি। কবির হাওলাদারের প্রশ্নের উত্তরে কি বলবে সে খুঁজে পেল না। অনুপ্রভা চুপ থাকতে দেখে নীলুফা বেগম নিজেই বলে উঠলেন, কার জন্য যাবে? সারা? সে তো মাহিরের বন্ধুকে বিয়ে করে দিব্যি ভালো আছে। নিজ স্ত্রীর মুখে বোনের মেয়ের সারার বিয়ের খবর পেয়ে হয়তো অবাকই হলেন কবির হাওলাদার। ভ্রু কুঁচকে শুধালেন, কি বলছো? জি, তুমি যার কথা ভেবে এত সুন্দর একটা মেয়েকে মেনে নিতে পারোনি, সে অন্য কাউকে বিয়ে করে আল্লাহর রহমতে ভালো আছে। ওদের দুজনকে একসাথে বিয়ের জন্য আল্লাহ লিখে রেখেছেন, আর তোমার অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত তোমরা অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত ছিলে। সারার বিয়ে হয়েছে, সে কথা আমাকে একটাবারও বলার প্রয়োজন মনে করনি? নীলুফা বেগম সহসা জবাবে উল্টো প্রশ্ন করলেন, বললে কি করতে? তার বিয়ে ভেঙে তোমার ছেলের সাথে বিয়ে দিতে? আমি চাই না মেয়েটার সাথে সাহিত্যর বিয়ে হোক। আমি সবসময় চেয়ে এসেছি মেয়েটার অন্য কোথাও ভালো একটা ছেলের সাথে বিয়ে হোক।
অনু তোমার ছেলের সাথে এখানে এসেছে, তার মানে তাদের ভেতরে কিছু এখনও চলছে এমন নয়। মেয়েটাকে তুমি যা নয় তাই বলছো। এই মেয়ে এখন তোমার ছেলের বউ হবে? আমি ওকে আজ আসতে বলেছিলাম বলেই সাহিত্যের সাথে এসেছে। কবির হাওলাদার আফসোসের সাথে বললেন, কয়েকদিন হাসপাতালে আছি বলে আমার অগোচরে এত কিছু হয়ে যাচ্ছে। আর কি কি হওয়ার বাকি আছে কে জানে। শুক্রবার, আজ সবাই বাড়িতে সবাই একসাথে হয়েছে মাহিরের বিয়ের কথা বলতে। দু বাড়ি থেকেই বিয়ের কথাবার্তা হচ্ছে কয়েকদিন ধরে। আজ মেয়ের বাড়ি থেকে কয়েকজন লোক আসবে কথাবার্তা শেষ করতে। বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সারা কাব্যর সাথে নতুন বাসাও নিয়েছে কয়েকদিন ধরে। কাব্য নতুন চাকরি খুঁজছে। আগে যেটা করতো সেটা চলাকালীনই বিভিন্ন জায়গায় সিভি জমা দিয়ে বেড়াচ্ছে সে। ভাগ্য ভালো থাকলে কোনো একটা জুটে যেতে পারে। সারা নিজেও এবার মামাদের সাথে কথা বলে আগের মতো যখন ইচ্ছে টাকা না নিয়ে মাসিক একটা অ্যামাউন্ট নেওয়ার কথা জানিয়েছে। আজ বাসায় শ্রাবণীর বাড়ি থেকে মানুষজন আসবে বলে মাহিন নিজেই সারা আর কাব্যকে আসতে বলেছে। কবির হাওলাদার বাড়িতে ফেরার পর একদিন মাত্র এসেছিল তারা। আজ ছুটির দিন, সবাই একসাথে হবে অনেক দিন পর। ছুটির দিন সাহিত্য তবুও সকাল থেকে বাড়িতে নেই, অথচ বড় ভাই হিসেবে আজ শুরু থেকে মাহিরের সাথে থাকার কথা ছিল তার। অনুপ্রভা বারবার কল দিয়েও তাকে পায়নি সেভাবে। একবার শুধু সাহিত্য কল ব্যাক করে জানিয়েছে সে সময় মতো চলে আসবে, একটু ব্যস্ত আছে। এখন কখন আসবে সেটা বলেনি সে। সাহিত্য নিজের কথা রাখে। মেয়ের বাড়ির লোকজন হাওলাদার বাড়িতে আসার আধ ঘন্টা আগে বাড়ি ফিরে আসে সে। ক্লান্তি দূর করতে গোসল শেষ করে নিচে এসে বসলো। অনুপ্রভা, নীলুফা বেগম ও শাওলিন বেগমের সাথে রান্নাঘরে ছিল। কিছুক্ষণ আগে সে নিজের রুমে গিয়েছিল নিজেও তৈরি হতে। সারা, কাব্য, মাহির ও মেহনুর সবাই একসাথে বসে গল্প করছে। নিচ থেকে শাওলিন বেগমের ডাক শুনে সবাই একে একে নিচে ড্রয়িং রুমে গিয়ে বসলো। সাহিত্য আগে থেকেই এখানে ছিল। খেয়াল করলো সবাই এখানে থাকলেও অনুপ্রভা এখনও আসেনি। সারা এবং কাব্য সাহিত্যের সামনাসামনি সোফায় বসলো। সারা বিয়ের পর কয়েকবার এ বাড়িতে এসেছে, কিন্তু সাহিত্যের দেখা মেলেনি। সে ভেবেছিল সাহিত্য সামনে পড়লে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু আজ অনুভব করছে তার খারাপ লাগছে না, একটুও খারাপ লাগছে না। তবে কথা বলারও সাহস পাচ্ছিল না। দুজনকে একসাথে দেখে সাহিত্য নিজেই বেশ স্বাভাবিকভাবে বলে উঠল, নতুন বর বউ, কেমন আছেন আপনারা? সারা কথা বলতে ইতস্তত করলেও কাব্যের মধ্যে তার ছিটে ফোটাও নেই। সে সাবলীলভাবে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সাহিত্য এপাশ ওপাশ দেখে বলল, আমরা? আপনি আর অনুপ্রভা ভাবি? আমাদের এখনো বিয়ে হয়নি। সারা এবার বলল, তাড়াতাড়ি বিয়ে করে নেন, মাহিরের তো বিয়ে হয়ে যাচ্ছে, আপনি তো তার বড়, সবাই বিয়ে করে নিচ্ছে, আমি কেন বাকি থাকব? ছোট থেকে শুরু হয়েছে, বড় অবধি আসুক, আমার সিরিয়াল হলেই আমি বিয়ে করে নেব। ধীরে ধীরে গল্পের আসর জমে উঠল। সাহিত্যের কাজ কেমন চলছে, সারা, কাব্যের বিবাহিত জীবনের সূচনা, দিনগুলো কেমন কাটছে, মেহনুরের পড়াশোনা, মাহির এবং শ্রাবণীর বিয়ের কথাবার্তায় কি হবে, কেনাকাটা, হানিমুন, সব কিছু কত দূর এগোলো ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল। শ্রাবণীর বাড়ি থেকে তার বাবা, ভাই সহ 5 জন এসেছে বিয়ের কথাবার্তা বলতে। নাস্তা কথাবার্তা শুরু হলো। বিয়েতে কোন পক্ষ কি দেবে, এ বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে কবে লোকজন যাবে, বিয়ের তারিখ ঠিক করা ইত্যাদি নিয়ে কথাবার্তা চলল অনেকক্ষণ। বাড়ির সবাই উপস্থিত। অনুপ্রভা মেহনুরের পাশে এসে বসেছে অনেকক্ষণ। বাড়ির বড়রা কথা বলায় তারা ছোটরা চুপচাপ আছে। মাঝে মাঝে সাহিত্যর সাথে চোখাচোখি হচ্ছে তার। গত কয়েকদিন কবির হাওলাদারের অসুস্থতা, বাড়ির পরিবেশ সব মিলিয়ে সাহিত্য এবং অনুপ্রভার সেরকম ভালো কোনো সময় কাটানো হচ্ছে না। তার উপর সাহিত্য প্রায় প্রতিদিনই বের হয় কোনো না কোনো কাজে, অথচ তার শুটিং এখন বন্ধ। আলাপ আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে শ্রাবণীর বাবা অনুপ্রভাকে দেখিয়ে কবির হাওলাদারকে উদ্দেশ্য করে বললেন, মেয়েটাকে? কবির হাওলাদার অনুপ্রভাকে একবার দেখে বললেন, আমাদের মাহিরের খালাতো বোন।
বিয়ে হয়ে গেছে কি? না, ভালো ছাত্রী, এবার মেডিকেলে ভর্তি হয়েছে। লোকটার মুখে খুশির আভা দেখা গেল। চোখ মুখে হাসি ফুটিয়ে বললেন, আমাদের বাড়ির ছেলের জন্য যদি মেয়েটাকে নিয়ে ভাবি, আপনাদের এতে কি মতামত? কবির হাওলাদার সহ বাড়ির সবাই একটু অস্বস্তিতে পড়ল। অনুপ্রভা এক পলকে সাহিত্যের দিকে তাকিয়ে আছে। সবাইকে সরিয়ে রেখে সে হয়তো সাহিত্যের কাছ থেকে কিছু আশা করছে। সে চাইছে সবার আগে সাহিত্য নিজে বাধা দিয়ে সবাইকে বলে দিক এই মেয়েটা শুধু তার। এদিকে সে কারো নজর বরদাস্ত করবে না। অনুপ্রভাকে অবাক করে দিয়ে কেউ কোনো জবাব দেওয়ার আগে সাহিত্য বলে উঠল, সে এ বাড়ির হবু বড় বউ। সম্ভবত শ্রাবণীর পরেই সে পাকাপোক্তভাবে নিজের জায়গা বুঝে নেবে। ব্যাস, এরপর শুধু জোরপূর্বক হেসে অনুপ্রভার বিষয়টা পাশে রেখে মাহির আর শ্রাবণীর বিয়ের কথা শেষ হয়। আলাপ আলোচনা শেষ, শ্রাবণীর বাড়ির সবাই বিদায় নিল। অনুপ্রভা অনেক আগেই রুমে চলে এসেছে। আজ মানুষের ভিড় ভালো লাগছে না তার। সবাই নিচে বসে মাহিরের বিয়ে নিয়ে কথা বলছে আর সে একা একা রুমে বসে আছে। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে, চারিদিকে অন্ধকার নামতে শুরু করেছে। সবে বসে বসে বই পড়তে শুরু করেছিল অনুপ্রভা। দরজায় নক করার শব্দ শুনে সেদিকে তাকালো সে। সাহিত্য দরজায় দাঁড়িয়ে আছে। অনুপ্রভা বই বন্ধ করে বসা থেকে উঠে দাঁড়ালো। সাহিত্য এগিয়ে এসে অনুপ্রভার বিছানায় বসলো। অনুপ্রভার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা কমিয়ে দিয়েছ? এমন কেন মনে হলো? সহসা বলে উঠল অনুপ্রভা। খবর নিচ্ছ না, সামনে আসছো না, কথা বলছো না, দেখছো না। আপনি খবর নিয়েছেন? আপনার তো ব্যস্ততাই কমছে না। যে সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকছে তার খোঁজ কিভাবে নেব? যে আমার পাশেই নেই তার সামনে কিভাবে যাব? আচ্ছা, সরি। এরকম আগেও ব্যস্ততা দেখিয়ে বলেছিলেন। এরপর আর এমন করবেন না। করিনি তো। আমি তো তোমাকে বলেছি যে একটু কাজে আছি, একটু পরেই চলে আসবো। কি কাজে ছিলেন আপনি? সাহিত্য কিছুক্ষণ চুপ থেকে বলল, এক বন্ধু হাসপাতালে ভর্তি, তাকেই দেখতে গিয়েছিলাম। অনুপ্রভার গলার স্বর নরম করে শুধালো, আসলেই? সাহিত্য পকেট থেকে হাত বের করে ফের বলে উঠল, তোমার জন্য একটা উপহার আছে। কি উপহার? সেটা জানতে হলে ছাদে যেতে হবে, চলো। কথাটা বলে সাহিত্য অনুপ্রভার হাতটা আলগোচে ধরে টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। এদিক ওদিক দেখে সোজা ছুটে চলল ছাদের দিকে। এক পা দুপা করে ছাদে পৌঁছে গেল। চারিদিকে অন্ধকার নেমে পড়লেও আকাশ এখনও পরিষ্কার, অনেকটাই আলোকিত। দুজনে ছাদের এক পাশে এসে দাঁড়ালো। সাহিত্য তখনও অনুপ্রভার হাত ছাড়েনি। অনুপ্রভা হাতের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা কোনটা জানেন? কোনটা? আপনি আমার সাথে থাকার সবগুলো মুহূর্ত। সাহিত্য মুচকি হেসে অনুপ্রভার গালে হাত ঠেকিয়ে বলল, এটাই যদি সত্যি হয় তাহলে তোমার জীবনের প্রতিটা ক্ষণে আমার উপস্থিতি থাকুক। সাহিত্য পুনরায় পকেট থেকে একটা কিছু বের করলো। নজরে আসতেই অনুপ্রভা বুঝলো এটা সম্ভবত রিং। মনে প্রশ্ন জাগলো, সাহিত্য তাকে প্রপোজ করতে চাই? অনুপ্রভার ভাবনাকে সত্যি করে দিতে সাহিত্য চকিতে হাঁটু মুড়ে বসে পড়ল। লাল খয়েরি রঙের বাক্স থেকে একটা ডায়মন্ডের রিং বের করে বাড়িয়ে দিল অনুপ্রভার দিকে। অনুপ্রভার মুখে কোনো কথা নেই। সাহিত্য এবার তাকে উদ্দেশ্য করে মৃদু গলায় বলে উঠল, আমাকে দিয়ে তোমার প্রেমময় জীবনের শুরু হোক, আর আমাকে দিয়েই শেষ হোক। আমাদের দুজনের একটা সংসার হোক। তোমার জীবনের মুহূর্তগুলো সুন্দর করার দায়িত্ব আমায় দেবে? অনুপ্রভার ঠোঁটে প্রশস্ত হাসি খেলে গেল চোখে মুখে। মস্তিষ্ক জানান দিল, এবার দূরত্ব মিটিয়ে নেওয়ার সময় চলে এসেছে। কেউ না থাকার এই পৃথিবীতে হয়তো এই মানুষটাকে নিজের কাছে নিজের করে রেখে দেওয়া উচিত। মৃদু হেসে প্রলম্বিত শ্বাস ফেলল অনুপ্রভা। সাহিত্যকে হাত ধরে টেনে দাঁড় করালো
নিজের হাতটা বাড়িয়ে দিল প্রিয় মানুষটার দিকে। পছন্দের মানুষকে নিজের করে পেতে আরও এক ধাপ এগোলো সাহিত্য। খুব যত্ন সহকারে অনুপ্রভার বাম হাতের অনামিকায় নিজের ভালোবাসার চিহ্নস্বরূপ রিংটা পরিয়ে দিল। সাহিত্য অনুপ্রভার নিজের দুই হাতে ধরে নিজের আরেকটু কাছে নিয়ে এলো। অনুপ্রভা মাথা খানিক নিচু করে আছে। সাহিত্য এবার চিবুকে আঙ্গুল দিয়ে তার মুখটা উঁচু করলো তার দিকে। অনুপ্রভাকে অবাক করে দিয়ে সোজা কপালে চুমু দিয়ে দিল সাহিত্য। আচমকা এমন কাণ্ডে জড় পদার্থের ন্যায় নিশ্চুপ স্থির হয়ে গেল অনুপ্রভা। চকিতে চোখ বন্ধ হয়ে এলো তার। হৃদয়ের গতি মুহূর্তের মধ্যে ধপ করে থেমে গেল বোধহয়। অনুপ্রভা সাহিত্যর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সাহিত্য বলে উঠল, এই যে সিলমোহর দিলাম, এই কপাল, চোখ, মুখ, ঠোঁট, এই মানুষটা শুধু আমার ব্যক্তিগত জিনিস। অনুপ্রভা বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না। সে শুধু অনিমেষ চেয়ে রইল সাহিত্যের দিকে। সাহিত্য পুনরায় অনুপ্রভার দিকে এগিয়ে এসে আঙ্গুল উঁচিয়ে শুধালো, এই মানুষটা যেন কার? অনুপ্রভা মৃদু গলায় বলল, আপনার। শুধুই আপনার। শুধু এই বসন্তে আপনি। এই বসন্তে থেকে শুরু করে জীবনের শেষ বসন্ত অবধি অনুপ্রভা আপনার। শুধু আপনার এবং আপনার। বিরক্তিতে বারবার কল কেটে দিচ্ছে অনুপ্রভা। সারা দিনই আজ কল এসেছে তার ফোনে। পরপর 4 থেকে 5টা নাম্বার থেকে কল এসেছে গতকাল সন্ধ্যা থেকে। অচেনা নাম্বারগুলো থেকে কল আসা শুরু হয়েছে মূলত তখন থেকেই। একটার পর একটা ব্লক করতেই আছে সে। যখন দেখলো সমস্যা কমছে না তখন সে ফোনটা সাইলেন্ট করে উল্টো করে রেখে দিয়েছে। রুমে বসে বসে পড়ছিল অনুপ্রভা। কিছুক্ষণ বাদেই মেহিনুর প্রবেশ করলো অনুপ্রভার রুমে। অনুপ্রভার কাছে গিয়ে সামনে রাখা বইটা চট করে বন্ধ করে পাশে রেখে এক প্রকার ঝাঁঝালো গলায় বলল, কতবার কল দিয়েছি তোকে, কল রিসিভ করছিস না কেন? অনুপ্রভা ভ্রু উঁচিয়ে মেহিনুরকে জিজ্ঞেস করলো, তুই কল দিয়েছিস? আর কে দেবে? কখন থেকে কল দিয়ে যাচ্ছি তোকে। মেজাজ যা খারাপ হচ্ছিল না। অনুপ্রভা ফোনটা হাতে নিয়ে চেক করলো। ও হ্যাঁ, তুই কল দিয়েছিলি। আর বলিস না, কাল থেকে কে যেন খুব বিরক্ত করছে। একজনই কতগুলো নাম্বার থেকে কল করেই যাচ্ছে। মেহিনুর ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু তোর নাম্বার তো নতুন, এই নাম্বার আবার কে কিভাবে পেল? জানি না, আমার নামও জানি। কি বলিস? সত্যি বলছি। আচ্ছা এসব বাদ দে, কল দিয়েছিলি কেন? নিচে সবাই শপিংয়ে যাওয়ার কথা বলছে। আমাকে বলল তোকে ডেকে নিয়ে যেতে, কিন্তু আমার আসতে ইচ্ছে করছিল না বলে বারবার কল করছিলাম, কিন্তু আপনি মহারানীর তো কল রিসিভ করার নামই নেই। অনুপ্রভা ফোনটা নর্মাল মোডে করতেই পুনরায় রিং বেজে উঠল। অনুপ্রভা মেহিনুরের দিকে তাকিয়ে ফের বলে উঠল, এই যে দেখ, এইটার কারণেই কল সাইলেন্ট করে রেখেছিলাম। কানের কাছে সমানে ফোন বাজলে পড়া যায় বল? মেহিনুর অনুপ্রভার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, আমাকে দে, দেখছি এটা কোন খ্যাতের মূলা। অনুপ্রভা আর বাধা দিল না। মেহিনুর কল রিসিভ করে প্রথমে চুপ করে বসে রইল। ওপাশ থেকে পুরুষালী গলায় শুনতে পাওয়া গেল, হ্যালো। মেহিনুর অনুপ্রভার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, চ্যাংচুং চিং। ওপাশ থেকে কথার অর্থ না বোঝার দরুন বলে উঠল, কি বলছেন? চ্যাংচুং আচুং চুং আচুং মানে? আংতুং চাং তিয়াং চিং মানে কি ভাই? তুই সোহান? আরে সোহান না, তোরে আজ আমি খাইছি। আমারে জ্বালাইয়া তোর দিল ঠান্ডা হয় নাই? এখন আমার খালাতো বোনেরে জ্বালাইতেছস? তোরে আমি এই বাড়ির পিছনে পচা ঘোলাটে পানিতে ধাক্কা দিয়া ফেলাইয়া দিব। তুই বাড়ির সামনে দাঁড়াইয়া আছিস না? এক পা নড়বি না, ওখানেই দাঁড়া।
তোর কত বড় কলিজা সেটা আজ আমি দেখব। টান দিয়ে বের করে কুত্তা দিয়ে খাওয়াবো আজ আমি। তুই ওখানেই দাঁড়া। মেহনুর ফোন রেখে বাইরে দৌড়াবে, ঠিক তখনই অনুপ্রভা খপ করে মেহনুরের হাতটা ধরে ফেলল। ভ্রু কুচকে বলল, কোথায় যাচ্ছিস? কে লোকটা? মেহনুর চকিতে বলে উঠল, ওরে লোক বলছিস? ওর নাম সোহান। পিচ্চি পিচ্চি বালপাকনা ছেলে একটা, মাত্র ক্লাস 10-এ পড়ে। বাপের হাতে পায়ে ধরে মাস কয়েক আগে ফোন কিনে নিছে, তারপর থেকে এসব শুরু করেছে। রাস্তার ওপাশেই বাড়ি। অনুপ্রভা ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু আমার নাম্বার কোথায় পেল? ওদের জন্য আবার নাম্বার জোগাড় করা কঠিন নাকি? তুই থাক, আমি দেখছি। এক থাপ্পড়ে ওর বয়স মনে করিয়ে দেব আমি। মেহনুর বেরিয়ে যেতে যেতে অনুপ্রভাকে তৈরি হয়ে নিচে যেতে বলে গেল। বাড়ির সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে বের হবে। মাহিরকেও বলা হয়েছে ওদিক থেকে শ্রাবণীকে নিয়ে আসতে। বিয়ের শাড়ি এবং জুয়েলারিগুলো অন্তত তার নিজের পছন্দে কেনা হবে। অনুপ্রভা মেহনুরের কথা মতো আলমারি থেকে পছন্দের একটা জামা বের করে পরে ফেলল। কেনাকাটা করতে অনেকেই যাবে শুনে সাহিত্যকে ফোন করল সে। অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছে সে, এরপর আর বাড়ি ফেরেনি। অনুপ্রভার সাথে কিছুক্ষণ শুধু কথা হয়েছিল। অনুপ্রভা সাহিত্যকে কল করতেই ওপাশ থেকে কল কেটে দিল সাহিত্য। অনুপ্রভা মুখে মৃদু হাসি ফুটল। সাহিত্যকে কল করলেই সে কল কেটে কল ব্যাক করে। অনুপ্রভা এই বিষয়টাতে সাহিত্যর ভীষণ যত্ন উপলব্ধি করতে পারে। অনুপ্রভার ফোন বাজল না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে প্রায় 10 মিনিট পার হলো। অনুপ্রভা তৈরি হয়ে ফোনটা আবার হাতে নিল। না, কোনো কল মেসেজ আসেনি সাহিত্যর নাম্বার থেকে। পুনরায় কল করবে তার আগে দরজায় নক করার শব্দ হলো। জানতে চাইল কে? উত্তর এলো না। দরজায় ফের টোকা দেওয়ার শব্দ এলো। ফোনটা বিছানায় রেখে এগিয়ে গিয়ে গম্ভীর মুখে দরজা খুলে দিল সে। দরজা খুলেই সামনে তাকাতে ভারী আশ্চর্য দেখালো তাকে। সাহিত্য বাইরে দাঁড়িয়ে আছে, নজর তার দিকে নিবদ্ধ। অসময়ে এভাবে সাহিত্যকে দেখে মনটা যেন ভালো হলো। সেই রকমই কিঞ্চিত অভিমান হানা দিল। চোখ মুখ কুঁচকে শুধালো, কোথায় থাকেন সারাক্ষণ? আপনাকে নাগালেই কেন পাই না আমি? এক বাড়িতে থেকেও কেন দেখা পাই না? কি সমস্যা আপনার? সাহিত্য এবার অনুপ্রভার দরজার দিকে পা বাড়ালো। অনুপ্রভার দিকে নজর নিবদ্ধ রেখে এগোতে এগোতে বলল, প্রেমিকার কাছ থেকে দূরে থাকা যায়, হবু বউয়ের কাছ থেকে দূরে থাকার সাধ্য আমার আছে? তার উপর যদি হবু বউ এমন আবেদনময়ী হয়। অনুপ্রভা সাহিত্যর এগোনো দেখে কয়েক কদম রুমের ভেতরে পিছিয়ে গেল। সাহিত্যর থামাথামির কোনো নাম না দেখে সে নিজেই নিজের ডান হাত সাহিত্যের বুকে চেপে থামিয়ে দিল। দাঁড়িয়ে গেল সাহিত্য। এবার নিজের বুকে অনুপ্রভার হাত। আরেকবার অনুপ্রভাকে চেয়ে চেয়ে দেখছে সে। অনুপ্রভা মেকি রাগ দেখিয়ে বলল, শুনুন। সাহিত্য নিজের বুকে রাখা অনুপ্রভার হাতটার ওপর হাত রেখে মৃদু গলায় বলল, শুনছি। আমাকে এভাবে দেখবেন না। এভাবে কিভাবে? এই যে এখন যেভাবে দেখছেন। এখন কিভাবে দেখছি? অনুপ্রভা বোঝাতে অক্ষম হতেই অধৈর্য হলো। চকিতে হাত সরিয়ে নিয়ে বলল, সরুন তো। সাহিত্য দূরত্ব যেন একটু ঘুচিয়ে কাছে এলো। বলল, নাও। সরে এলাম। আমার থেকে দূরে সরতে বলেছি। আমার তোমার দূরত্ব বলতে আদৌ কিছু এক্সিস্ট করে এই পৃথিবীতে? অনুপ্রভা ঠোঁট উল্টে আদুরে গলায় বলে উঠল, আপনি আমার কাছে থেকে দূরে দূরে থাকেন সব সময়। সাহিত্য অনুপ্রভার কপালে লেপ্টে থাকা ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, যখন কাছে আসি তখন তো ঠিকই দূরে সরতে বলো। অনুপ্রভা সাহিত্যের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে তার দিকে তাকালো। এই মানুষটাকে হারানোর ভয় সে সর্বদা পায়। মনের ভেতরটা মুখের বুলিতে প্রকাশ করতে চাইল। আমাকে কখনো কোনো পরিস্থিতিতে ছেড়ে যাবেন না তো? সাহিত্য এক হাত ছাড়িয়ে নিল।
বাড়ি ফেরার পথে তার ব্যক্তিগত ফুলের জন্য গোলাপ নিয়ে এসেছিল। সেটা পকেট থেকে বের করে অনুপ্রভার দিকে বাড়িয়ে দিয়ে বলল, যে নারীকে সাধারণ কালো টিপেই অপ্সরা লাগে, ফুলের মতো স্নিগ্ধ লাগে, সে নারীকে পুরুষ ছাড়ে কোন অসুখে? অনুপ্রভা সাহিত্যর হাত থেকে ফুল দুটো নিয়ে চোখে চোখ রেখে বলল, আমার জীবনের ইতি ঘটুক, তবু আমাকে ছাড়ার অসুখ আপনার না হোক। কাব্য এবং সারা দুজনেই বিকেলে সাংসারিক কিছু জিনিসপত্র কিনতে বের হওয়ার কথা। দুজনে ছোট একটা নতুন বাসা নিয়েছে কয়েকদিন হলো। প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের সাথে ঘর গোছানোর শৌখিন কিছু কিনতে সারা অধৈর্য হয়ে পড়েছে। সাদামাটা রুমটা তার একদমই পছন্দ হচ্ছে না। রুমের এক পাশে একটা খাট, আরেক পাশে একটা ড্রেসিং টেবিল এবং ছোট একটা আলমারি ছাড়া চোখে পড়ার মতো তেমন কিছুই নেই এই রুমে। কাব্যের মাসিক বেতন এখনও হাতে আসেনি। আশেপাশে যেখানে চেষ্টা করেছিল সেখানে একটা চাকরি হলেও বিভিন্ন সমস্যায় সেটাই জয়েন করতে পারেনি সে। এখনও ভালো একটা চাকরির চেষ্টা করে যাচ্ছে। গ্রামে নিজের বিয়ের কথা জানাতেই কাব্যের আম্মা নিজে শহরে আসবেন বলে জানিয়েছেন। আর তার জন্যই সারা চায় তাদের ছোট সংসারটা আগে খানিকটা গুছিয়ে নিতে। সারা আজকাল 3 পিস পশ্চিমা কাপড় চোপড় ছেড়ে কাব্যের পছন্দর মতো শাড়িতে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে। সারা আয়নার সামনে দাঁড়িয়ে ছিল। আজ সে হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে। চোখে কাজল পরতে পরতে কাব্য রুমে প্রবেশ করলো। সারাকে মনোযোগ দিয়ে কাজল পরতে দেখে মৃদু গলায় বলে উঠল, তুমি আয়নায় নিজেকে যতটা মনোযোগ দিয়ে দেখো তাতে আমার নিজের ওপর করুণা হয়। সারা কাজল শেষ করে শুধালো, কেন জনাব? আয়না যতটা তোমাকে তোমার সামনে উপস্থাপন করে, কই আমি তো তা করতে পারি না। তাতে আমি এখন কি করতে পারি বলুন? কাব্য সারার দিকে এগিয়ে এলো। পেছনে দাঁড়িয়ে সারার 2 বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। সারা হাসি হাসি মুখে কাব্যের চোখে চোখ রেখে ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি হয়েছে স্বামীজানের? কাব্য মাথা হালকা বাঁকিয়ে সারা সমস্ত মুখে চোখ বুলিয়ে চোখ জোড়ায় গিয়ে থামল। বলল, দেখো তো আমার চোখের তারায় নিজেকে কতটা দেখতে পাও? সারা আনমনেই বলে উঠল, নিজের পুরোটা। কাব্য মৃদু গলায় জিজ্ঞেস করলো, কি কি কিনবে আজ? সারা চকিতে নিজেকে সরিয়ে নিয়ে মুখ গোমড়া করে বলল, এই লোকের মাঝে রোম্যান্টিকতার রং নেই। এত সুন্দর একটা কথা বললাম আর উনি আমাকে জিজ্ঞেস করছে কি কি কিনবে? সেটা কেনার সময় দেখা যাবে না? নাকি আমি একাই যাচ্ছি? কাব্য অসহায় ভঙ্গিতে শুধালো, জীবন কি খুব বেশি পোড়াচ্ছে? খুব মানে খুবই। আচ্ছা 2-3টে গোলাপ কিনে জীবনের দাবদাহ কমাবে কিঞ্চিত? সারা মুচকি হেসে বলল, তা বোধহয় কমিয়ে দেবে, কিন্তু আসবাব কিনে কি জনাবের পকেটে টাকা হবে তার প্রিয়তমার জন্য 2-3টে গোলাপ কেনার? কাব্য পকেট থেকে 50 টাকা আলাদা করে বুক পকেটে রাখলো। ডান হাতটা পকেটের ওপর চেপে ধরে সারার দিকে তাকিয়ে বলল, এই টাকা আমার প্রিয়তমার জন্য আলাদা করে রাখলাম। 3টে গোলাপ আর কি? ঝালমুড়ি চলবে? সারা কাব্যের হাতের মধ্যে নিজের হাত দিয়ে হেসে বলল, দৌড়বে। কাব্য আর সারা দুজনে বেরিয়েছে ভালো কিছু সময় কাটাতে এবং দুটো মানুষের ছোট সংসারের জন্য কিছু কেনাকাটা করতে। তৈরি হয়ে দুজনে বের হতে হতে বিকেলে প্রায় গড়িয়ে গিয়েছিল। সারা তৈরি হতে একটু সময় লাগে। কাব্য যদিও ঝটপট তৈরি হতে পারে, কিন্তু সারার যেন মনে হয় যে কাব্য তাড়াতাড়ি তৈরি হয়ে সারার জন্য অপেক্ষা করতে বিরক্ত বোধ করে। তাই সারা তৈরি হতে থাকলে সে নিজেও ধীরে ধীরে তৈরি হয় এবং সুযোগ পেলেই এক পলকে সারাকে দেখে। এই মানুষটা যে তার ভাগ্যে ছিল, এই কথাটা সে কল্পনাও করতে পারেনি কোনো দিন। দুজনের পরিবারের আর্থিক তো দূরত্ব। কাব্য কোনো দিন ভেবেছিল সারার মতো মেয়ে এভাবে তার
সাথে অভাবের সঙ্গী করে সংসার করবে। দেখে শুনে বেছে বেছে দুজন কেনাকাটা প্রায় শেষ করতে করতে সন্ধ্যা পার হয়ে গেল। কাব্যর প্রায় 2 হাত ভর্তি ছোট বড় কয়েকটা ব্যাগ। সারা কাব্যের পাশাপাশি হাঁটছে আর কিছুক্ষণ পরপর অসহায় চোখে তাকাচ্ছে। খোলা মার্কেট পার হয়ে বড় রাস্তার দিকে আসতেই সারা গম্ভীর কণ্ঠে বলল, কষ্ট হচ্ছে না এতগুলো ব্যাগ টানতে? কতবার করে বলছি আমাকে কিছু দিতে। এগুলোর সাথে তোমাকে বয়ে নিয়ে বেড়াতে পারবে কাব্য। সারা স্থির কণ্ঠে বলল, তাহলে এক হাতে ব্যাগগুলো আমার আরেক হাতে দিন, খালি হাতে আমাকে নিন। কাব্য হাঁক ছেড়ে একটা রিক্সা ডাকলো। রিক্সাওয়ালা যাত্রী দেখতে পেয়ে এগিয়ে এলো। কাছাকাছি এসে বলে উঠল, আরে ভাই তুমি? কাব্য সৌজন্যমূলক হেসে বলল, হ্যাঁ আমি। আপনাকে দেখেই তো ডাক দিলাম। বাড়ির দিকে যাচ্ছেন নাকি? তুমি গেলে যাইতাম। এখানে একটু দেরি হবে, এই ধরেন মিনিট 10। ঠিক আছে ভাই, ব্যাগগুলো দেখে রাখবেন একটু, বলেই একে একে সব ব্যাগগুলো রিকশায় তুলে রাখলো কাব্য। রিকশা চালক একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে জানালো সে এখানে অপেক্ষা করবে। কাব্য এবার সব ব্যস্ততা চাপ এক পাশে রেখে আলতো করে সারার হাত ধরল। সারা কিছুটা অবাক মিশ্রিত চোখে চেয়ে রইল কাব্যর দিকে। কাব্য সারার দিকে না তাকিয়ে বুঝলো সারা তাকে দেখছে। সে মৃদু হেসে সারাকে নিয়ে হাঁটা শুরু করলো। দুজন চুপচাপ হাঁটতে হাঁটতে একটা শাড়ির দোকানের সামনে এসে দাঁড়ালো। সারা এদিক ওদিক দেখে কাব্যকে জিজ্ঞেস করলো, আমাদের তো ফুলের দোকানের সামনে গিয়ে দাঁড়ানোর কথা, এখানে কি? আমার বউয়ের জন্য শাড়ি কিনবো। সারা কাব্যর দিকে তাকিয়ে সহসা বলে উঠল, কিন্তু সব টাকা তো শেষ, শাড়ি আগামী মাসে নেব, আজ বাড়ি ফেরা যাক চলুন। সামনে তোমার মামাতো ভাইয়ের বিয়ে, সবাই দামি দামি পোশাক পরবে, আর তুমি পরবে আমার সামর্থ্য মতো, তবে শূন্য হাতে ফিরবে না। আমার আছে তো, ওগুলো থেকে একটা পরে নিলেই চলে যাবে। আমি বলছি মানে আমার বউয়ের শাড়ি লাগবে। সারা ঠোঁট উল্টে বলল, কিন্তু আমার সত্যিই লাগবে না শাড়ি। কাব্য মেকি রাগ দেখিয়ে বলল, বরকে ভালোবাসতে হয়, মুখে মুখে তর্ক করতে হয় না। বড়রা শেখায়নি কিছু? কি শেখাবে? বরকে ভালোবাসা? রাস্তাঘাটে কি অশ্লীল কথাবার্তা বলছো সারা? প্রশ্নটা শুনে কোনটা অশ্লীল কথাবার্তা? বরকে ভালোবাসার কথা? তুমি চাইছো আমি কিছু বলি? আপনি কিছু বলতে পারবেন না জনাব, আপনি অতিমাত্রায় সভ্য আর ভদ্রপুরুষ। কাব্য হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলল। করুণ দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর সহজ সরল সাদাসিধে নম্রভদ্র বউটা এমন কথাবার্তা শুরু করলে আমার রাস্তায় হার্ট অ্যাটাক হয়ে মরে পড়ে থাকতে হবে। সারা চলার গতি বাড়িয়ে কাব্যের হাত ধরে টেনে বলল, চলুন তো, শাড়ি আগে কিনে দেবেন। ফুল আর ঝালমুড়ির কথা ভুললে আজ রাতে কপালে ভার জুটবে না। কাব্য চোখ মুখ খিচে দুষ্টু হাসি দিয়ে বলল, বউ জুটলেই হবে।